গুড আফটারনুন, আসসালামু আলাইকুম। আমি আমিনা পারভিন। আমি একটি কলেজে পড়াই, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আমার ইউটিউব যেটা আস্ক প্রফেসর আমিনা। তো আমরা বিভিন্ন সামাজিক, ধর্মীয়, পলিটিক্যাল এসব বিষয়ে আলোচনা করব। আর আলোচনার ক্ষেত্রে ওই ক্ষেত্রের যিনি বিশেষজ্ঞ তাদেরকে আমরা নিয়ে আসব। আজকে আমার সঙ্গে যিনি আছেন অত্যন্ত সম্মানীয় একজন ব্যক্তিত্ব। ওনার নাম ডক্টর সুব্রতা সরকার। উনি কলেজ অফ নার্সিং আর.জি. কর মেডিকেল কলেজের হসপিটালের প্রিন্সিপাল ছিলেন। তারপর উনি 2003 সালে নার্সিং অ্যাপ্লাইড সাইকোলজি ডিপার্টমেন্ট ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেন নার্সিংয়ের ওপর, ইন নার্সিং। তো ওনার দীর্ঘ অভিজ্ঞতা, গবেষণা এবং কাজ রয়েছে বয়ঃসন্ধিকালীন ছেলে মেয়েদের সমস্যা, তাদের সমাধান এবং বর্তমানে তাদের যে ধরনের যে সোসাইটির সঙ্গে অ্যাডজাস্টমেন্টের যে বিষয়গুলি দরকার, সেগুলো বিষয় নিয়ে ওনার দীর্ঘ গবেষণা আছে। সেই গবেষণার উপরে ওনার লেখা খুবই উন্নত মানের একটি বই আছে। বইটির নাম হচ্ছে যে 19-20-এর সমস্যা। বইটি আমি দেখাচ্ছি। বইটি যদি দরকার হয়, আপনারা কেনার জন্যও যদি দরকার লাগে, আমরা সে বিষয়ে হেল্প করতে পারি। ম্যাডামকে আমরা জিজ্ঞাসা করব যে কিভাবে বইটা পেতে পারে। তো এই বইটা হচ্ছে যে এই বিষয়ে বিশেষত আমি টিচার যারা আছেন, বাবা মা যারা আছেন, ছেলে মেয়ে যারা আছেন উঠতি বয়সের, তাদের সকলকেই পড়তে বলছি। বইটি অত্যন্ত উন্নত মানের এবং গবেষণামূলক সমাধানধর্মী বই। আর যদি কিছু কোশ্চেন থাকে, আপনারা আমাদেরকে কোশ্চেন ইমেলে বা চ্যাট বক্সেও করতে পারেন। থ্যাংক ইউ। আজকে ম্যাডামের সঙ্গে আছি ডক্টর সুব্রতা সরকার। ম্যাডামকে প্রথমেই অনেক অনেক ধন্যবাদ দেবো এই ধরনের গবেষণামূলক বই লেখার জন্য। এটি অত্যন্ত উপযোগী আমাদের পশ্চিমবঙ্গের ছেলে মেয়েদের জন্য শুধু নয়, ভারতবর্ষের প্রত্যেকটি ছেলে মেয়ে এবং যারা বিদেশে আছে উঠতি বয়সের টিনেজার্স যারা বয়ঃসন্ধিকালীন তাদের যে সমস্যা, সেই বইটির উপরে ম্যাডামকে আমরা কয়েকটি কোশ্চেন করব। প্রথম, ওনার যে বই সম্পর্কিত যে কোশ্চেন, সেটা হচ্ছে যে বইটা উনি কি নিয়ে লিখেছেন ম্যাডাম? প্রথমেই আমিনাকে আমার আন্তরিক ধন্যবাদ। আজকে আমাকে এরকম একটা সুযোগ দিয়েছে আমার বই নিয়ে বহু মানুষের মধ্যে কথা বলার জন্য। বইটা অ্যাকচুয়ালি লেখা হয়েছে যে বিষয় নিয়ে, সেটা হচ্ছে বয়ঃসন্ধির মানসিক স্বাস্থ্য ও যৌনতা এবং জীবনশৈলী শিক্ষা নিয়ে। আচ্ছা। এই বইটা লেখাটার যে প্রেক্ষাপট, সেটা হচ্ছে যে আমিনা হয়তো আপনাদের বলবে যে আমি প্রথম যেটা করেছিলাম, যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে আমি একটা রিসার্চ করেছিলাম। আমার পিএইচডির কাজের যে টপিকটা ছিল সেটা হচ্ছে কলকাতার ছাত্রছাত্রীদের এই যৌনতা এবং মানসিক স্বাস্থ্য, HIV/AIDS নিয়ে গবেষণার বিষয় আমার ছিল। তো সেখান থেকে আমি কলকাতার বিভিন্ন স্কুলে গিয়েছি এবং কলকাতার পার্শ্ববর্তী স্কুলগুলোতেও আমি যাই। তো সেখানে মেথোডোলজি হিসেবে আমি তাদেরকে শুধুমাত্র আমি গবেষণার জন্য কতগুলো প্রশ্ন দেব, তারা উত্তর লিখবে, সেটাই আমার উদ্দেশ্য ছিল না। আমার যেটা উদ্দেশ্য ছিল, আমি ছেলেমেয়েরা তাদের এই যে বিশেষ সময়কাল, যে বয়ঃসন্ধিকাল, যে না তারা ছোট না তারা বড়, এই যে একটা সময়ে তাদের একটা শারীরিক, ম্যাডাম এই বয়সটা টেকনিক্যালি কি, কোন বয়সটা হবে? এটা ধরা হয় যে WHO বলে যে এটা 10 থেকে 19। আবার যুবতী হিসেবে বলা হয়ে থাকে যে 15 থেকে 24, মানে ধরা যেতে পারে এই 10 থেকে 24 এই সময়কালটাকে নিয়েই আমাদের কথাবার্তা যা আমরা বলেছি বা আমার বইতে যা আমি লিখেছি বা কাজ করেছি। আজ পর্যন্ত বিভিন্ন স্কুল কলেজে আমাকে ডাকা হয়, তখন এই বয়সের ছেলে মেয়েদেরকেই আমি মুখোমুখি হই। একদম। তো আমি যেটা চেষ্টা করেছিলাম, যে আমার তো এটা গবেষণা ছিল, পিএইচডির কাজ ছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে, কিন্তু আমি যেটা চেষ্টা করেছি যে আমার গবেষণা কাজ করার সাথে সাথে আমি ছাত্রছাত্রীদের কাছে প্রশ্ন চাইতাম। আচ্ছা। যে বিষয়টা আমাদের সমাজে একদমই করা হয় না। একদম তাই। যে এই বয়সে তো অনেক প্রশ্ন থাকে, কারণ প্রচুর শারীরিক পরিবর্তন হয়, শরীরের সাথে সাথে মনের দিক থেকে বিরাট আবেগ, আকাঙ্ক্ষার জায়গা আসে, সুখানুভূতি যেটা সেন্সুয়ালিটি আমরা বলি, সেইটা পেতে চায়, খুব কাউকে খুব অন্তরঙ্গ হিসেবে পেতে চাওয়া, বন্ধু হতে চাওয়া, এগুলো তো থাকে, এগুলো আসে, মনের মধ্যে আসে, শারীরিক চাহিদা আসে। কিন্তু
এর উত্তর দেওয়ার জন্য সমাজে কেউ নেই, কেউ না। একটা সাইলেন্স, একটা এনভায়রনমেন্ট আমাদের। যে আমি একটু যোগ করবো ম্যাডাম, আমি আমার ছাত্রীদেরও যখন কাউন্সেলিং করি বলি যে সমস্যা হচ্ছে যে আমরা সব কিছু ছোটোবেলা দিয়ে বাপ মায়ের কাছে শিখি, সব কিছু A to Z, খাওয়া, থাকা, পড়া, কাপড় চোপড়, সামাজিকতা, সোসাইটি সব শিখি, কিন্তু যৌনতা রিলেটেড কোনো কোশ্চেন আমরা বাবা মায়ের কাছে অ্যালাউ নয়, বাবা মাও অ্যালাউ করেনি এবং সেই বাচ্চারাও শেখে না। ফলে ওরা কি করে, বন্ধু বান্ধবের কাছে শেখে, মানে এক অর্থে বন্ধু বান্ধব ওই ব্যাপারে বাপ মা হয়ে যায়। কিন্তু বন্ধু বান্ধব এখানে আমি না, তোমাকে বুঝতে হবে ওই বন্ধু বান্ধব কিন্তু ওরই মতো অজ্ঞ মানুষ। একদম একদম, মানে এক অন্ধ দুসরা অন্ধকে রাস্তা পার করাচ্ছে, যাচ্ছে সে। ফলে কিন্তু একটা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি বা তথ্য পাওয়া, ঠিক সেই জিনিসগুলো তারা পায় না। এবং আজকের দুনিয়ায় যেটা আরো আর কি ভয়ানক বিষয়, সেটা হচ্ছে সবার হাতে একটা করে ফোন আছে, মোবাইল ফোন আছে। তারা যেভাবে পাচ্ছে তাদের তথ্য তারা সংগ্রহ করছে এবং সেটাই নিজের জীবনে প্রয়োগ করতে যাচ্ছে। তার থেকে নানা রকম বিষয় উঠে আসে, সমস্যার মুখোমুখি হয় এবং আমরা প্রত্যেক দিন আমাদের দৈনিক খবর কাগজগুলোতে আমরা দেখতে পাচ্ছি যৌন হিংসা, শারীরিক নির্যাতন, এমনকি খুন। তাতে শুধু যে মানুষ, সেই ছাত্রছাত্রীটি বা ভেতরের যে লাভাটা আছে ওই বয়সে, সেটা এমনকি রেপ, মার্ডার অবধি পৌঁছে যাচ্ছে। হ্যাঁ, এখানে যদি একটা সঠিকভাবে তাদেরকে একটা দিশা দেওয়া যায় একদম, তাহলে কিন্তু এগুলো অনেকগুলো বিষয় কমিয়ে ফেলা সম্ভব বলে আমি বিশ্বাস করি। কারণ 1995 সাল থেকে আজ পর্যন্ত এই সাবজেক্টের উপর আমি কাজ করি। আমি হাজার হাজার স্টুডেন্টের মধ্যে এই কাজ করেছি এবং তাদের প্রশ্নের উত্তর দিয়েছি। তো আমার এই বইটা লেখার যে বিষয়, সেটা কিন্তু আমি চেষ্টা করতাম, যেখানেই যেতাম আমার গবেষণার কাজে, আমি ছাত্রছাত্রীদের প্রশ্ন নিতাম। সেই প্রশ্নটা নানা ফর্মে আমাকে নিতে হতো, কারণ যেহেতু ছাত্রছাত্রীরা এইভাবে কথা বলতে অভ্যস্ত নয়, সুতরাং অনেক ফর্মে আমাকে নিতে হয়েছে প্রশ্নগুলো। কিন্তু আমি প্রশ্নের কিন্তু প্রত্যেকটার উত্তর দিয়েছি। এবং উত্তর দেওয়ার সময় আমি যেটা নিজে ফলো করতাম, সেটা হচ্ছে কতটা মজা করে কথাটা বলা যায়। ঠিক ঠিক, যে সেক্সুয়ালিটি নিয়ে কথা বলা, যেটা সমাজে বলাটাই ভীষণ কঠিন, সেইটাকে কত সহজে এবং হাসির ছলে মজা করে কিভাবে বলা যায়, যেটা ছাত্রছাত্রীদের মনে এটা প্রথিত হয়। তো এইখান থেকেই আমি ছাত্রছাত্রীদের প্রশ্ন আমি কালেক্ট করতে থাকি। সেই প্রশ্নগুলোকে আমি অ্যাবাউট 200 মতো প্রশ্ন আমি এই বইটায় উত্তর দিয়েছি। সেটা বিভিন্ন দিক নিয়ে। একটা দুটো এক্সাম্পল যদি দেন উদাহরণ সহকারে, যে কোনো স্টুডেন্ট কোনো কোয়েশ্চেন করেছে কিভাবে। সে ধরো খুব কমন যেটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আমার সব খুব খুব কাউকে অন্তরঙ্গ একজন বন্ধু পেতে ইচ্ছা করে। তার কাছে আমার খুব মন খুলে কথা বলতে ইচ্ছা করে। তার মানে কি এখানে বাবা মায়ের কাছে যে কথাগুলো বলা যাচ্ছে না, সেগুলো তারা আমার কাছে জানতে চায় যে ম্যাডাম আমি কি করব, আমার তো ভীষণ ইচ্ছা করে, হ্যাঁ আমি কি করব। বা হয়তো এমন প্রশ্ন করছে যে ছোট ছোট বাচ্চা, তারা ক্লাস 9-10 স্টুডেন্ট, দেখছে একজন স্টুডেন্ট খুব মনটা খারাপ করে সে বসে আছে, মানে পার্টিসিপেশন তার নেই, মানে যে আমি যে এখানে হ্যাঁ সেটা নেই। প্রশ্ন করাতে সে বলল যে আমার একটা প্রশ্ন আছে, না আমি আপনাকে, মানে আমি যেহেতু আমাকে একটা অপরিচিত মানুষ, আমি গেছি একটা গবেষণার কাজে, আমাকে বলবে কি বলবে না ভাবছে, সেইখান থেকে বললো আমার খুব মন খারাপ। তো আমি বললাম কেন, কি মন খারাপ বলো? তখন বলছে না ম্যাডাম বলবো না, আপনাকে বলবো না, কারণ তার সবসময় একটা ভয় থাকে। এখানে অনেকগুলো ইস্যু আসে যেগুলো মানে একসাথে আমি সব কিছু তোমাকে বলে দিতে পারবো না, কিন্তু যেটা হয় যে একটা হেজিটেশন আর কি, দ্বিধা হয় স্টুডেন্টদের, যে এই প্রশ্নটা যদি আমি করি, ম্যাডাম চলে যাওয়ার পরেই আমার বন্ধুরা আমার লেগ পুল করতে থাকে, তার মানে তোর এটা হচ্ছে বলে, এই যে লেগ পুলিংটা হবে সেটাও কিন্তু তারা ক্যালকুলেট করে প্রশ্ন করে। সেই জন্যই প্রশ্নটা যখন আমি নিয়েছি, সেটা আমি গোপনভাবে আমি প্রশ্নগুলো নিয়েছি তাদের কাছে, এবং প্রশ্নগুলোর মধ্যে কোনো তাদের নাম লেখা থাকতো না, এবং সেই প্রশ্নগুলো আমি পুরো মিলিয়ে মিশিয়ে একটা একটা করে উত্তর দিয়েছি।
তো ওখানে ওরা আমাকে বলছে যে আমার খুব মন খারাপ। হ্যাঁ। কেন মন খারাপ? যে আমার বান্ধবী, হ্যাঁ মানে আমার গার্লফ্রেন্ড আমার একটা বন্ধুকে আবার ভালোবাসছে, আমাকে ভালো না বেসে, তো আচ্ছা আমি কি করব? হ্যাঁ তো এইগুলো খুবই হয়তো আমাদের বড়দের কাছে মনে হয় খুবই মানে ট্রিভিয়াল, খুব গুরুত্বপূর্ণ কিছু নয়, হুম হুম এটা এমন কি ব্যাপার আছে, কিন্তু ওদের কাছে কিন্তু খুব খুবই গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ। এবং তখন ওরা কিন্তু এমন একটা কিছু ডিসিশন নিয়ে ফেলে হ্যাঁ 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 যেটা কিন্তু মারাত্মক হতে পারে। ঠিক ঠিক ঠিক। হুম। আচ্ছা ম্যাডাম, একটা দুটো সমাধানও আপনি বলুন যে যদি ওই বয়সের কোনো ছেলে মেয়ে জেলাসি ফিল করছে, আমার বান্ধবীর যে বয়ফ্রেন্ড সেটাকে আমিও ভালোবাসি, মানে ওই ট্রায়াঙ্গেল যেটাকে বলে। হ্যাঁ, এই ট্রায়াঙ্গেলের ব্যাপারটা কিন্তু অত্যন্ত ভয়ানক। হুম স্কুল কলেজে আমার যে অভিজ্ঞতা কাজ করতে গিয়ে, হুম সেখানে কিন্তু এটা খুবই ভয়ানক একটা জায়গায় পৌঁছে যায়। হুম তো সেখানে সমাধানের বিষয়টা তো আমাদের স্কুল কলেজগুলোতে অবশ্যই হচ্ছে সঠিক মানে অর্থে একজন করে কাউন্সিলর হওয়া দরকার, একদম। যে যার কাছে স্টুডেন্টরা তাদের সমস্যা নিয়ে যেতে পারে। আচ্ছা দেখো বিদেশে কিন্তু, এখানে আবার অনেকগুলো ইস্যু আছে, এগুলো হয়তো আমি পরবর্তীকালে তোমাকে আমি হুম আলাদা করে করে বলবো। হুম যে যখন একজন কোনো পার্টিকুলার টিচার বা একটা ঘর ঠিক নির্দিষ্ট করা হয় হুম যে এখানে সমস্যা হলে যাওয়া যায়, হুম সেটাও কিন্তু সমস্যা থাকে। হুম সে কিন্তু মার্কা হয়ে যায়, হুম ও তার মানে তোর কিছু হয়েছে, হ্যাঁ তুই ওখানে কেন গেলি। হুম আবার টিচারদের কাছেও আমরা শুনেছি যে যারা স্কুলগুলোতে যেটা হতো 90s-এর শেষের দিকের কথাগুলো বলছি, তখন এই জীবনশৈলী শিক্ষাটা নিয়ে খুব হইচই হয়েছিল স্কুলগুলোতে, এবং যারা ওই লাইফ সায়েন্সগুলো পড়াতেন সেই টিচারদেরই এই দায়িত্বগুলো দেওয়া হয়েছিল। ঠিক। কিন্তু তারা কিন্তু এটা নিয়ে তাদেরও একটা আপত্তির জায়গা ছিল যে ওনারাও মার্কা হয়ে যাচ্ছেন, যে এই বিষয়টা নিয়ে কথা ওনাদেরই বলতে হচ্ছে। তো সেরকম কিন্তু বিদেশে দেখা গেছে যে নানা দেশে ওরা কি করে, যে একটা মল হয়েছে, বড় একটা মলে গেল, সেখানে ইয়াং ছেলে মেয়েরাও যাচ্ছে, সেখানে কিন্তু একটা এমনভাবে একটা ক্ল্যান্ডেস্টাইন মানে একটা ভাবে করা আছে যে তুমি একটা জুতো কিনতে গিয়ে তার পাশে একটা কিছু আছে যেখানে তুমি গিয়ে তোমার সমস্যার কথা বলে কিছু দিশা পেয়ে আসতে পারো। সেখানে ওরকম করে বলা নেই, এটা অ্যাডোলেসেন্টদেরই সমস্যার জায়গা বলতে এসো ভাই। ঠিক 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 আছে, সেইভাবে আমাদের ভাবতে হবে যে আমরা কিভাবে এই জিনিসটা, যে সে যাতে আইডেন্টিফাইড না হয়ে যায় বা একটা স্টিগমাটাইজ সোসাইটিতে হয়ে গেল, যে নিশ্চয়ই মানে সহজ কোশ্চেনগুলোকে সহজ করে বলা, সহজ শুধু না, কিভাবে ফর্মটা কিভাবে হবে সেইটাও ভাবতে হবে। এখানে বাবা মায়ের রোল তো সব থেকে বড় হওয়া উচিত ম্যাডাম। হ্যাঁ, বাবা মার তো ভূমিকা একটা বিরাট ভূমিকা। সেইটা তো প্রথম কথা, আমাদের দেশে বাবা মাদের নিয়ে যে ব্যাপারটা, সেটা হচ্ছে আমাদের যে বাবা মা হওয়ার জন্য কোনো ট্রেনিং এর ব্যাপার নেই। না, যেমন একটা কেক তৈরি করতে গেলে তারও ট্রেনিং হয়, ডাল ভাত রান্না করলেও বাবা মা শেখায় যে এটা দিয়ে এটা করতে হয়। কিন্তু একটা শিশু জন্মের জন্য বা বাবা মা হওয়ার জন্য কিন্তু আমাদের কোনো রকম ট্রেনিং এর জায়গা নেই। ফলে আমরা সবটাই যেটা করি সেটা ট্রায়াল অ্যান্ড এরারের মধ্যে দিয়ে করি, অথবা হচ্ছে ওই অন্যকে নকল করি, বা আমি কিভাবে ট্রিটেড হয়েছিলাম, আমার মা বাবা কি করেছিলেন, বা আজকের দিনে যেটা হয়েছে হাতে সবারই ফোন আছে, সেখানে তারা বড়দেরও জিজ্ঞেস করে না, সেখানেই তারা জিজ্ঞেস করে যে ইনফরমেশন পায়, গুগলকে এখন বাবা বলা হয়, গুগল বাবা সবাই কোশ্চেনের উত্তর দেবে, সেইভাবে করা হয়। কিন্তু সেখানে তো সবসময় সায়েন্টিফিক প্রিন্সিপালস গুলো ফলো করা হয় না, বা হচ্ছে পার্সোনালাইজ করা হচ্ছে না, যে তার যে ব্যাকগ্রাউন্ড, তার আর্থসামাজিক অবস্থা, তার যে সম্পর্কের জায়গাগুলো, হ্যাঁ, ফ্যামিলির মধ্যে যে ফ্যামিলি ডিনামিক্সটা কীরকম আছে, এডুকেশনাল লেভেলটা কেমন, এইগুলো যে প্রত্যেকটির সাথে বয়ঃসন্ধির মানসিক স্বাস্থ্য এবং যৌনতা রিলেটেড, এটা কিন্তু মানুষকে বুঝতে হবে। আচ্ছা ম্যাডাম, আমি নিজেও বেশ কিছু অভিজ্ঞতার মধ্যে থেকে গেছি। যেমন ধরুন 11-12 বছরের বাচ্চা বা 10-11 বছরের বাচ্চা যে এখনও সোসাইটিকে এক্সপ্লোর করেনি। আগের দিনে আমরা গ্রামে মিশেছি, তো আমাদের ক্ষেত্রে তার কাছ থেকে জেনে গেছি জিনিসগুলো, সেক্স কী জিনিস, পুরুষ মানুষের মহিলা মানুষের সম্পর্ক কী, এগুলো জেনেছি। কিন্তু যারা ফ্ল্যাটে একা একা বাচ্চা থাকে ওদের ক্ষেত্রে এটা এত সুযোগ নেয়। তো ওরা কিন্তু যদি ডাইরেক্ট বাবা মাকে কোয়েশ্চেন করে, 10-11 বছরের বাচ্চা যে সেক্স কী জিনিস, আপনি কিভাবে তাকে গাইড করবেন?
এটা তো একটা প্রক্রিয়ার ব্যাপার, এটা প্রসেসের ব্যাপার। সেই প্রসেসটা তো আমি এক কথা এভাবে বলে দিতে পারবো না। তবুও বাবা মারা আপনার থেকে এটা ট্রেনিং নেবে। হচ্ছে যে ট্রেনিং তো তাদের শিখতে হবে প্রথম কথা। মা বাবারা যদি নিজেরা যদি নলেজেবল না হন, যে ঠিক আছে, যে মা বাবারা নিজেরাই যদি বোঝেন বা বিশ্বাস করেন যে কন্যা সন্তান হওয়ার জন্য নারীরা দায়ী, এটা তো সর্বাত্মক ভুল কথা, একেবারে অবৈজ্ঞানিক কথা। যে কন্যা সন্তান হওয়ার জন্য কোনো নারী দায়ী নয়, ঠিক আছে। জেনেটিক্যালি এটা যে ডিটারমাইন্ড হয়, এটা পুরুষের থেকেই আসে। কারণ নারীর যে ক্রোমোজোম সেটা হচ্ছে XX আর পুরুষের হচ্ছে XY। পুরুষের থেকে যদি আমি X ক্রোমোজোমটা পাই, আমি তো X দেবই। আমি যদি পুরুষের থেকে পাই তাহলে তো আমার কন্যা সন্তান হবেই, তাহলে পুরুষের থেকে আমাকে ওয়াইটা পেতে হবে। এই জ্ঞানটা মানুষের হচ্ছে একেবারেই একটা বেসিক জ্ঞান। সেইটা না থাকলেই নারী নির্যাতন হবে, নারীর প্রতি হিংসা হবে, কন্যা সন্তান। এটা ভয়ানক কুসংস্কার যে মহিলার যদি চরিত্র ভালো হয় বা ভাগ্য যদি ভালো থাকে, যেটাকে অপয়া বা এই যদি না হয়, তাহলে সে পুরুষ সন্তানের জন্ম দেবে। কুসংস্কারের ব্যাপার, কিন্তু সায়েন্সটা হচ্ছে এটা। সুতরাং মা বাবাদের এই বিজ্ঞান সম্বন্ধীয় জ্ঞানটা রিগার্ডিং হিউম্যান লাইফ, হিউম্যান লাইফের ডেভেলপমেন্ট, তারপর রিলেশনশিপ, ঠিক আছে, প্লেজার, ইন্টিমেট রিলেশনশিপ। আচ্ছা ম্যাডাম, আমি ওটাকেই আবার ঘুরিয়ে করছি যে অনেক বাবা মা আমাদের ভিউয়ার আছেন, আমাদের প্রচুর টিচার আছেন, স্টুডেন্টরাও আছেন যাদের কলেজ থেকে বেরিয়ে বিয়ে হবে বা কলেজে পড়তে পড়তেই বিয়ে হচ্ছে। ওরা বাচ্চাদের সঙ্গে কিভাবে কথা বলবে সেক্স নিয়ে, বয়ঃসন্ধি নিয়ে, বা ধরুন এই যে নারী পুরুষের যে সম্পর্ক, সেগুলো নিয়ে শুরু করবে কিভাবে বাচ্চাদের সঙ্গে ইন্টারাকশন, এবং সেটা কতদূর নিয়ে যেতে পারে? কারণ আমরা তো ইন্ডিয়ান, আমাদের তো একটা মানে সংকোচের জায়গাও আছে। আমরা কিভাবে, এখানে হচ্ছে যে প্রথম কথা যে শিশুরা যে প্রশ্নগুলো করে, সেই প্রশ্নগুলো কিন্তু মা বাবাকে মুখোমুখি হতে হবে। এটা হচ্ছে একেবারে বেসিক জায়গা। মানে এটাকে ধরে নিতে হবে যে এটা একটা ন্যাচারাল প্রসেস। মানে বাচ্চা খেতে চায়, যেমন শারীরিকভাবে মানসিকভাবেও তার ফুডের দরকার আছে। সে জানতে চাইবে। ভুলভাল বলা যে এরকম অমুক এসে পাখি এসে দিয়ে গেল, বা আমি ইচ্ছা করেছিলাম ভগবান দিয়ে পাঠিয়েছে, এইগুলো তো অনেক দিন হলো এসব কথাবার্তা। কিন্তু এখন মা বাবাদের খুব এই বিষয়ে দক্ষ হতে হবে যে এই প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য আমার কি প্রস্তুতি দরকার। সেই প্রস্তুতি আপনারা এখন মাঝে মধ্যেই দেখেন যে পেরেন্টিং কাউন্সেলিং বা পেরেন্টিং টিচিং এর কেউ করছেন। আচ্ছা, ঠিক আছে। আমি ব্যক্তিগতভাবে আমি মা বাবাদের মধ্যে তাদের প্রশ্নের উত্তরও দিয়েছি, কোনো স্কুল কলেজে দিয়েছি। তার মানে গভর্নমেন্ট যদি ইনিশিয়েটিভ নেয় যে এই ধরনের ভাস একটা ট্রেনিং হোক, বা স্কুলে একটা কাউন্সিলর এসে যদি টাইম টু টাইম গার্ডিয়ানদের ডাকেন এবং তাদেরকে এই জিনিসগুলো ট্রেনিং দেন। আমাদের তো মনে আছে, তুমি নিজেই তো নরেন্দ্রপুর মিশনে, আমি এনএসএস এর প্রোগ্রাম অফিসার, জানিয়ে রাখি ম্যাডাম, আমাদের একবার সেশন নিয়েছিলেন আমাদের যখন ওই ট্রেনিং চলছিল নরেন্দ্রপুর মিশনে। তো ম্যাডাম কোশ্চেন করেছিলেন ওপেন সেশনে যে যদি কোনো স্টুডেন্ট মানে খারাপ একটা সিচুয়েশনের মধ্যে চলছে, মানে সে সুইসাইড করতে চায় বা তার ব্রেকআপ হয়েছে, সে কোনো কিছু একটা খারাপ সিচুয়েশনের মধ্যে চলছে, আপনারা টিচার হয়ে, মিনস আমাদেরকে কোশ্চেন ছিল টিচার হয়ে আপনারা কিভাবে বুঝবেন সেই স্টুডেন্টটা এইভাবে একটা মানসিক জার্নির মধ্যে যাচ্ছে এবং তার সলিউশন কিভাবে দেবেন। তো আমি তখন উত্তর দিয়েছিলাম যে ম্যাডাম, এখন তো সোশ্যাল মিডিয়ার জামানা, তো আমি কি করি মাঝে মাঝে ডিপিতে নজর দিই মেয়েদের। তো বেশি যে মেয়েগুলো যারা আসে, তো ডিপিতে দেখা যায় কেউ কেউ অন্ধকারে বসে আছে, কেউ কেউ হাত কাটার ছবি দিয়েছে, কেউ কেউ বিভৎস ধরনের, মানে বোঝা যায় সে একটা ট্রাবল, একটা সমস্যার মধ্যে যাচ্ছে এবং তার হেল্প দরকার। তখন আমি আবার তাকে একটু মজার ছলে ডাকি, কিরে সব ঠিকঠাক চলছে তো? দেখ না, আমার সেইবার একটা ব্রেকআপ হয়েছিল, আমারও সেই একটা মনটা ভালো ছিল না, এইসব নিয়ে সব ভাবনা চিন্তা করছি। এই কেরে তোদের মধ্যে কেউ আসিস কিনা বলে একটু মজার ছলে ওদেরকে ওই জালে নিয়ে আসা আর কি। সেই জালে নিয়ে আসার পর ধীরে ধীরে ওদেরকে একটু কাউন্সেলিং করানো, যে জীবনে অনেক সম্পর্ক আসে যায়, মানে একটা সম্পর্ক ভেঙে যাওয়া মানেই যে জীবন শেষ, এটাই একদম সব থেকে বড় কি বলবো যে এটা সব থেকে বড় ভুল ধারণা। আমারও এরকম হয়েছে, তারও হয়েছে, ওরও হয়েছে, তোর বাবা মারও হয়েছে, সকলের হয়েছে, এটাই নর্মাল ইস্যু। এটা টিচার হিসেবে তুমি যে এই কাজটা করো, এটা অত্যন্ত প্রশংসার কাজ। এটা যদি টিচাররা করেন তাহলে অনেক স্টুডেন্টের অনেক মানসিক যে লাঞ্ছনা আছে বা তাদের যে কষ্ট আছে, কারণ এই বয়সটা তো
মেন যে মানসিক সমস্যা হয় সেটা হচ্ছে অত্যন্ত উদ্বেগ, যেটা আমরা বলি অ্যাংজাইটি, এবং ডিপ্রেশন, এইগুলো তার থাকে। সেই অ্যাংজাইটি ডিপ্রেশন তার এই সময়কার যে শারীরিক বিকাশ, মানসিক বিকাশ, তার যে আকাঙ্ক্ষা, অন্তরঙ্গতার আকাঙ্ক্ষা, তারপরে যে সুখানুভূতির বা সেন্সুয়ালিটি সে চাইছে, তার তীব্র একটা জায়গা, এইগুলোর থেকে যে তৈরি হয়, তার সেখানে যদি সে কোনো টিচার যদি তার দিকে হাত বাড়িয়ে দেন, তাহলে সেটা কিন্তু খুবই প্রশংসার এবং খুবই যথোপযুক্ত বলবো আমি একটা যে কাজ তুমি করছো তোমার স্টুডেন্টদের জন্য। হ্যাঁ ম্যাডাম তো প্রফেশনালি এই কাজটা করেন। আমি এনএসএস এর প্রোগ্রাম অফিসার হিসেবে মেয়েদের সঙ্গে একটু ঘনিষ্ঠ মিশি, না হলেও আমি এমনি বাচ্চাদের সঙ্গে কথা বলি অনেক অনেক। যেমন ধরুন আমার সাবজেক্ট পলিটিক্যাল সায়েন্স, আমার সাবজেক্টে নারী নির্যাতন, উমেন্স, বাচ্চাদের উপর নির্যাতন, এই ধরনের অনেক টপিক আছে ম্যাডাম। তার মধ্যে মহিলাদের যে নির্যাতনের বিষয়টা নিয়ে যখন আমি পড়াই, তখন মেয়েদেরকে আমি ডেটা দিয়ে বলি যে প্রায় 98%, 97% এরকম যে ছেড়ছে, মানে মেয়েদের প্রতি যে ভায়োলেন্স হয় সেক্সুয়ালি, সেখানে 97 to 98% লোকরা জানা লোক। এটা গভর্নমেন্টের রিপোর্ট বলছে যে মানে অ্যাট্রোসিটি যেগুলো সেগুলো কিন্তু জানা লোক, বাড়ির লোক ভেতরে হয় এবং জানা লোক। একদম একদম একদম। তো আমি ওদেরকে বলি যে তোমরা সাবধান থাকবে, না মানে না বলবে, হ্যাঁ মানে হ্যাঁ বলবে। যখন তুমি বুঝতে পারছো কোনো দাদা, কাকা, মামা, জ্যাঠা যাই হোক না কেন, সে তোমার দিকে খারাপ নজর দিচ্ছে, খারাপভাবে টাচ করছে, ব্যাড টাচ, গুড টাচ, এই জিনিসগুলো ওদেরকে বলা, এবং সেখান থেকে তুমি কড়া প্রতিবাদ করবে। সেই প্রতিবাদে না হলে বাবা মাকে জানাবে, দরকার হলে আমার কাছে আসবে। এবং ইনফ্যাক্ট ইদানিংকালে আমার কাছে অনেক কেসেস আসে। যেমন একটি মেয়ে এসেছিল, ও বলছিল যে ওর যে কি বলবো ফুপা, আই মিন ওর যে পিসির যে হাজব্যান্ড ওর সঙ্গে চেষ্টা করেছিল সেক্সুয়ালি ইয়ে করার জন্য। ও বাবা মাকে বলেছে, বাবা মা বলছে চুপচাপ থাক, মানে বদনামি হবে। তো বাবা মার ক্ষেত্রে এখানে বড় আমাদের সাজেশন যে আপনারা সত্যি সত্যি বাবা মা হয়ে উঠুন, বাচ্চাদের কি বলবো যে সমস্যাগুলো বোঝার চেষ্টা করুন, এবং তাদেরকে সেই সম্মানটা দেন যে তোরা, মানে তারাও মানুষ, তাদের যন্ত্রণা হচ্ছে, সেটাকে ক্যাচ করা, ধরা এবং তার সমাধান দেওয়া। এবং ম্যাডাম যেটা বারবার বলতে চাইছেন যে শুধুমাত্র বাবা মাকে এইটুকু বললেই যে বাবা মা শুনবে তা নয়, একটা প্রসেস থাকা উচিত যেখানে বাবা মায়ের কিছুটা হলেও ট্রেনিং দরকার আছে, যে সে নিজে শিখুক যে বিষয়গুলো কি, তাকে কিভাবে হ্যান্ডেল করতে হবে। হ্যাঁ, বাচ্চার কাছে এটা মেসেজটা যেতে হবে যে তার দিকে নজর দিচ্ছে বা তার গায়ে হাত দেওয়ার চেষ্টা করছে, একটা সম্পর্ক করতে চাইছে, অন্যায়টা তার, একদম তার নয়। সুতরাং অনেক সময় বাচ্চাদের কনফিডেন্স দেওয়া, বাবা মায়েরা শুনছেন নিশ্চয়ই আমাকে, আমার অনেক কলিগ শুনছেন, তাদেরকে বলা যে অন্যায়কে, বাচ্চাদেরকে অন্যায় হিসেবে তাদেরকে শক্ত তৈরি করা, যে তারা বলুক যে এটা অন্যায় তুমি করছো, আমি এটাকে আমার বাবা মাকে জানাবো। সে যেন ভয় না পায়। ম্যাডাম আমি একটা প্রবলেম ফেস করি, সেটা হচ্ছে যে আমি নর্থ বেঙ্গলের রুরাল এরিয়াতে পড়াই। তো মেয়েদেরকে যখন আমি ইন্টারাকশন করি যে তোমরা বলবে আমাকে এসে, তো প্রথম দিকে, এখন 2-4টে কেসেস আসে, আমি নিজের থেকে যদি আবিষ্কার করি সেটা অন্য বিষয়, কিন্তু বেশিরভাগ মেয়েদের আমি এমনকি চোখে জলও দেখেছি। আমি যখন বলেছি যে বেশিরভাগ অ্যাট্রোসিটিস হয় বাড়ির মধ্যে এবং জানা লোকেরাই এটা করে, তোমরা এটাকে সহ্য করবে না, তখন আমি মেয়েদের চোখে জল দেখেছি কয়েকবার। কিন্তু ওরা এক্সপ্রেস করতে পারছে না, ওই ধরনের এনভায়রনমেন্টও ওখানে নাই। সেখান থেকে খুব হেল্পলেস মনে হয় যে আমি কিছু করতে পারছি না বা কিছু। দেখো এই জিনিসটা, এই বিষয়টা তো অত সহজ নয় যে আমি আমার দাদার সম্বন্ধে তোমাকে বলবো যে আমার দাদা, নিজের দাদা আমার গায়ে হাত দিচ্ছে, এই বলাটা খুব সহজ কাজ নয়। সুতরাং আমি প্রথম কথা, তুমি একজন বাইরের মানুষ তার জীবনে, তার কাছে সে তার নিজের আপন দাদা, ভাই, রক্তের সম্পর্ক বা কাকা বা মামা, তারা যে এভাবে গায়ে তার হাত দিচ্ছে দিনের পর দিন, তাকে যৌন লাঞ্ছনা করছে, এই কথাটা বলাটা খুব কঠিন। সেই কঠিন কাজটা কিন্তু রাতারাতি হয় না। একটা স্টুডেন্ট যখন ভরসা করে, ভরসা পায় যে না ইনি আমার পাশে থাকবেন বা আমার সমস্যাটা সত্যি সত্যি বুঝছেন বা আমার সমস্যাটা নিয়ে তিনি একটা দিশা দেখাতে পারবেন, তখন কিন্তু এটা ভেঙে যায়। ঠিক ঠিক, যে এই যে ব্যারিয়ারটা, অন্যকে বলবো কি বলবো না নিজের লোকের সম্বন্ধে, এইটা তখন ভেঙে যায়। তাহলে মুদ্রা কথা আমরা এটা বলবো যে যাদের গার্ডিয়ান সচেতন, গার্জেন সচেতন এবং ওই সাহসটা দেয় ছেলে মেয়েকে কি মানে যে কোনো ঘটনা হয়ে যায়, আমি তোমার পাশে থাকবো,
আরেকটা জিনিস এখানে খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মা বাবা হিসেবে এই ছেলে মেয়েদের যে আচরণগত বা যেটা একটা অ্যাটিটিউডিনাল চেঞ্জ যেগুলো হচ্ছে, যে আমার ছেলে মেয়ে তো এরকম না, হঠাৎ একটা ব্যবহারের পরিবর্তন, সে গুটিয়ে গেছে, কথা বলছে না ঠিক করে যেরকম জামা কাপড় পরতো, সাজতে ভালোবাসতো, সেরকম করছে না, ঠিক মতো খাচ্ছে না। মানে স্টুডেন্ট যখন, মানে ছাত্র বা ছেলে মেয়ে যখন মুখে বলতে পারছে না, সে ভেতর থেকে ভেঙে যাচ্ছে, সেইটা মা বাবা, সেটার সিমটম ম্যাডাম বলছেন যে মা বাবাকে এইটাকে বুঝতে হবে যে একটা পরিবর্তন আমার ছেলে বা মেয়ের মধ্যে, আমি একটা পরিবর্তন, মানে হঠাৎ পরিবর্তন আসছে ম্যাডাম, আরেকবার কি কি সিমটম? যে পরিবর্তনটা আমি দেখছি, আমার ছেলে মেয়ে ভীষণ হাসি খুশি ছিল, এগিয়ে গিয়ে গল্প করতো, কথা বলতো, তারপরে হচ্ছে মানুষ এলে মিশতে পারতো, হ্যাঁ, এবার কিন্তু আমি দেখছি কোনো আত্মীয় স্বজন আসলে সে গুটিয়ে নেয়। আচ্ছা, পার্টিকুলার এটাও নজর রাখা যে আমার বাড়িতে 10 জন মানুষ আসেন, তো বাচ্চা 10 জনের সঙ্গে কথা বলতো কম বেশি, কিন্তু পার্টিকুলার কোনো একজন এলে সে সেখান থেকে অ্যাভয়েড করছে যাচ্ছে, তার মানে সেই পার্সনের সঙ্গে কোনো একটা প্রবলেম হচ্ছে, সেটাকে বাচ্চার যে এই যে ব্যবহারের পরিবর্তন, ঠিক আছে, এইটা কিন্তু সবার আগে মা বাবাদের চোখেই পড়ে, এটাকে অবহেলা করলে চলবে না, ঠিক, আবার খোঁচালেও চলবে না, কি হয়েছে বল, কি হয়েছে বল বলে তাকে ক্রমাগত উত্তক্ত করলেও চলবে না। আচ্ছা, বেশি প্রেসারও দেওয়া যাবে না, না, এগুলোই তো শেখার ব্যাপার, যে কিভাবে কতটুকু এগোবো আর কতটুকু পাশে থাকবো, কি কথাটা বললে কি কথার কি মানে, এইগুলো একটা তোমার মানে কি বলবো, এর জন্য একটা ট্রেনিং, মানে কি মা বাবাদেরও এটা একটা পড়াশুনো করা, জানা, বা এই ধরনের যেখানে শেখানো হয় কিভাবে এগুলো ধরতে হয়। সরকারের কি কোনো স্কিমস আছে বা সুযোগ সুবিধা আছে যেখানে বাবা মা বা উঠতি বয়সের ছেলেমেয়েরা যারা বিয়ে করেছে বা বিয়ে করবে, তারা প্যারেন্টিংয়ের ওপরে সাইকোলজিক্যাল যে ফাংশন, তার উপরে কোনো কোর্স করতে পারে, কোনো মানে প্রফেশনাল ট্রেনিং যেগুলোকে বলে নিতে পারে? এখনো পর্যন্ত আমার জানা নেই যে গভর্নমেন্ট এই ধরনের প্যারেন্টিংয়ের ক্লাস খুলেছে, তবে যেটা হয়, যেটা দেখছি আর কি, যে কিছু মানুষজন প্যারেন্টিংয়ের ওপর যারা স্পেশালিস্ট, তারা এক্সপার্ট, তারা তাদের এক্সপার্টাইজটা নিয়ে তারা প্রাইভেট চেম্বার বা ইউটিউবে কিছু তারা বলছেন, সেই ব্যাপারগুলো আমার নজরে এসছে, কিন্তু গভর্নমেন্ট অ্যাজ সাচ কোনো এরকম স্কিম নেই। তবে স্কুল কলেজগুলো যদি ইনিশিয়েটিভ নেয়, তো এখন তো কলেজগুলোতে 5th 6th সেমেস্টারে এই ধরনের নানা রকম ভোকেশনাল ট্রেনিংয়ের নানা রকম ব্যবস্থা করা হচ্ছে, সেটা যদি তারা ইন্টার্নশিপের ব্যবস্থাও করা হয়েছে, এরা যদি এইভাবে প্রপোজাল দিয়ে বা করতে পারেন যে প্যারেন্টিংয়ের ওপর ট্রেনিংটা চাইছেন, অভিভাবকরা চাইছেন যে ছেলে মেয়েকে কিছুতেই আমরা তাদের জীবনে কোনো রকম সাপোর্টিভ রোল প্লে করতে পারছি না, তাদের সাথে আমাদের কনফ্লিক্ট বেড়েই যাচ্ছে, ঠিক আছে, এবং আমরা দেখছি যে এই বয়সের ছেলে মেয়েদের যে নিজস্ব কতগুলো দিক যেগুলো আছে, যে বলা হয় ইনভিনসিবল ফেনোমেনা, মানে সবসময় ওরা মনে করে ওদের কিছু হবে না, সেই ওদের কিছু হবে না থেকে ওরা এই অ্যাক্সিডেন্ট বলো, ইনজুরি বলো, তারপরে ধরো নানা রকম যে সেক্সুয়াল ডিসঅর্ডার যেগুলো আছে, STIs, HIV, এগুলো বাড়ছে সোসাইটিতে, তারপরে হচ্ছে আনওয়েড প্রেগন্যান্সি, অ্যাবর্শন, এবং সেই রিলেটেড জায়গাগুলো তৈরি হচ্ছে, সুতরাং সোসাইটিতে তো এর ডিমান্ড আছেই, সুতরাং সেটা যদি কলেজগুলো তারা তাদের মতো জায়গার থেকে এটা তৈরি করতে পারে, ঠিক আছে, শর্ট ট্রেনিং বা এক্স্যাক্টলি কি প্রবলেমগুলো মা বাবারা ফেস করছেন সেগুলো নিয়ে তারা যদি আসেন, এক্সপার্টরা যদি তার উপরই হাইলাইট করে দেন, শেখান, হ্যাঁ, সেই হিসেবে তো তৈরি হতেই পারে, কারণ সোসাইটির নিড, সামাজিক যে চাহিদা, তার উপরই তো প্রোগ্রাম তৈরি হয়, সুতরাং সেই চাহিদাটা যদি আমরা সঠিকভাবে এবং জোরের সাথে তুলে ধরতে পারি, তাহলে সেই প্রোগ্রাম হতেই পারে। আচ্ছা, তো ম্যাডাম বললেন যে সরকারি লেভেলে কোনো কোর্সেস সেভাবে এখনও জানা নাই, কিন্তু যদি গার্জেনরা চান বা বাবা মা চান, সরকারের কাছে দাবি রাখেন, বা বিভিন্ন কলেজে এবং ইউনিভার্সিটিতে বিভিন্ন ইন্টার্নশিপ কোর্সেস করানো হচ্ছে, সেখানে তো খুব সহজে প্যারেন্টিংয়ের ওপরে
সেক্সুয়াল ডিজায়ারের উপরে এবং সেক্স রিলেটেড যে উঠতি বয়সের ছেলে মেয়ে তাদের যে সমস্যার সমাধান এই সব বিষয়ে আলোচনা করা যেতে পারে। এবং ম্যাডাম লাস্টলি খুব গুরুত্বপূর্ণ কথা যেটা বললেন, বাবা মায়েরা খুব ফ্রাস্ট্রেটেড যে ছেলে মেয়েরা কথা শোনে না, খুবই জিদ্দি এবং খুব অ্যারোগেন্ট, তো এই বিষয়গুলোকে কিভাবে হ্যান্ডেল করবে তার জন্য কিন্তু প্রফেশনাল ট্রেনিং এবং বোঝা এবং বোঝানো তার বিষয়টা আছে। আমরা যদি শুধু মনে করি যে মা বাবাদেরই অসুবিধা হচ্ছে ছেলে মেয়েদেরকে হ্যান্ডেল করতে বা তাদের সাথে সম্পর্কের অবনতি, এটা কিন্তু এক পেশে হয়ে যাবে। কারণ ছেলে মেয়েরাদের সাথেও আমি কথা বলেছি, যেটা আমার এতদিনের অভিজ্ঞতায়, তারাও কিন্তু একই কথা বলে যে মা বাবারা আমাদের বুঝতে চান না, তাদের পুরনো ধ্যান ধারণার থেকে সব কিছু ভাবেন। সুতরাং এটা কিন্তু এক পেশে ব্যাপার নয়। আমরা যদি এই ধরনের প্যারেন্টিংয়ের ট্রেনিংয়ের কথা ভাবি, তাহলে দুপক্ষেরই যে সমস্যার জায়গা আছে, হ্যাঁ, যে লিমিটেশন হচ্ছে, দুজন দুজনের কাছে আসতে পারছে না, সেই বিষয়টার উপর কিন্তু আমাদের নজর দিতে হবে। কারণ আমাদের সামগ্রিক এটা হচ্ছে যে উদ্দেশ্য হচ্ছে ছেলে মেয়ের ভালো, সুস্থ স্বাভাবিক, তাদের বিকাশ হবে, তারা জীবনের পথে এগিয়ে যাবে, ঠিক আছে? এটাই তো আমরা চাই। সুস্থ পরিবার, একটা সামাজিকভাবে সে একটা সঠিক ব্যক্তি হিসেবে তৈরি হলো, ঠিক আছে, তার ভবিষ্যৎটা নিশ্চিন্ত হলো, এটাই আমরা চাই। সুতরাং উভয়ের উপর আঙুল তোলা নয়, কিন্তু বোঝা, একে অপরকে বুঝে তার একটা সুন্দর পরিবেশ তৈরি করা, দায়িত্বশীল পরিবেশ তৈরি করা, একটা সুন্দরভাবে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়া, এটাই আমরা চাই। অনেক ধন্যবাদ ম্যাডামকে। লাস্টলি ম্যাডামের যে বইটি আরেকবার আমি দেখাচ্ছি, 19-20 সমস্যা, বয়ঃসন্ধির যৌনতা, মানসিক স্বাস্থ্য ও জীবনশৈলী শিক্ষা। বইটির পাবলিশার্স হচ্ছে যে প্রোগ্রেসিভ পাবলিশার্স, কলেজ স্ট্রিটে পাবলিশার্স আপনি পেয়ে যাবেন। প্রোগ্রেসিভ পাবলিশার্স, বইটি খুবই সস্তা দামেও পাওয়া যেতে পারে। আর বইটি পেতে তবুও কোনো অসুবিধে হলে আমাকে যোগাযোগ করবেন, আমার মেল আইডি, ফোন নাম্বার সবই নিচে অ্যাটাচমেন্টে দেয়া থাকবে। আপনাদেরকে অনেক ধন্যবাদ। বইটি অবশ্যই পড়বেন, শুধুমাত্র নিজের জন্য নয়, নিজের পরিবারের জন্য, ছোট ছোট ছেলে মেয়েদের জন্য এবং সামগ্রিকভাবে সামাজিক সুস্থতার জন্য। আমি শেষ করার আগে এখানে আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা যে আমার কাজটির উপর আলোকপাত করতে চেয়েছেন, আপনাদের বড় পরিসরে অভিভাবক অভিভাবিকা, শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের মধ্যে যে আমার কাজটাকে আপনারা নিয়ে যাচ্ছেন, তার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব। আর যে বিষয়টা আমার বলা, যে এখানে কিন্তু আমার বইটা শুধুমাত্র ছাত্রছাত্রীদের প্রশ্নের উত্তর যা আমি দিয়েছি তারা উত্তরগুলো পাবেন, শুধু তাই নয়, যে মা বাবারা ছেলে মেয়েদের নিয়ে খুবই উদ্বিগ্ন আছেন বা তারা খুবই কঠিন পরিস্থিতির মধ্যে আছেন, ছেলে মেয়ে মানুষ করা, তাদের ক্যারিয়ার নিয়ে খুব দুশ্চিন্তায় ভোগেন, তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। যে শিক্ষক শিক্ষিকারা ছাত্রছাত্রীদের পাশে থাকতে চান, তাদেরকে জীবনের ক্ষেত্রে এগিয়ে দিতে, তাদেরকে তাদের ক্যারিয়ারকে এগিয়ে নিতে তারা যে পাশে থাকতে চান, তাদের জন্য বইটি খুবই কার্যকরী হবে। এনজিও কর্মী বা নানা রকম সহায়ক সংগঠন যারা এই সাবজেক্টের উপর বয়ঃসন্ধি নিয়ে যারা কাজ করতে চান, তাদের জন্য বইটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই বইয়ের মধ্যে যা আছে সেটা কিন্তু, যেটা আমরা রিসার্চের ভাষায় বলে থাকি, যে একেবারেই প্রাইমারি সোর্স, যে যাদের নিয়ে আমি কাজ করেছি তাদের মুখের কথা, নানা রকম কেস স্টাডি, খবর বা আলোচনা, অভিজ্ঞতা, এরকম দেশ বিদেশে এই সাবজেক্টের উপর কিভাবে কাজ হচ্ছে, সমস্তই এই বইটির মধ্যে তুলে ধরা হয়েছে। এটা আপনাদের মধ্যে যদি পৌঁছতে পারে আমি নিজেকে ধন্য মনে করব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। খুব ভালো থাকবেন আপনারা। ম্যাডামকেও অনেক অনেক ধন্যবাদ। আজকে এই পর্যন্ত আমরা রাখলাম। এরপরে আবার নতুন কোশ্চেন আপনাদের নিয়ে আমরা ম্যাডামের সঙ্গে আবারও আসবো, আপনারা কোশ্চেন করতে ভুলবেন না। আচ্ছা, আপনাদের জন্য আরেকটি সুখবর, সেটা হচ্ছে যে ম্যাডামের মেল আইডিও আমরা অ্যাটাচমেন্টে দিচ্ছি। মেল আইডিতে আপনারা আপনাদের কোশ্চেন করতে পারেন ডাইরেক্টলি ম্যাডামকে, অথবা আমার মেল আইডিতে আমাকে কোশ্চেন করতে পারেন। তো আমরা আবার নতুন ভিডিও নিয়ে আসবো, নতুন সেশন নিয়ে আসবো, ম্যাডামের সঙ্গে ডিসকাস করব। ডিসকাশনস যদি আপনারা সময় মতো পেতে চান, অবশ্যই সাবস্ক্রাইব করুন, তাতে করে আপনি সঠিক সময়ে নোটিফিকেশন পাবেন এবং আমাদেরকে অবশ্যই আপনারা দেখতে পাবেন ওখানে। ধন্যবাদ।